আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় সচল করা হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন আম জনতার দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা আছে। আমরা আজকে দেখেছি যে পুলিশের আইজিপি বক্তব্য দিয়েছেন, খাগড়াছড়ি পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর একটি বক্তব্য আছে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্য দিয়েছেন। তিনজনের কথা একই রকম, ষড়যন্ত্র। তিনজনই বলেছেন যে দেশে এই মুহূর্তে ষড়যন্ত্র আছে এবং নির্বাচনকে সামনে রেখে এই ষড়যন্ত্র চলছে। দেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টির জন্য এই ষড়যন্ত্র চলমান রয়েছে। আমরা একটি বিষয় দেখলাম, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সাক্ষাৎকার দিয়েছেন বিদেশি গণমাধ্যমকে। সেখানে তিনি বলেছেন সচল করা হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময়। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই সাক্ষাৎকারের কিছু অংশ একটু তুলে ধরতে চাই আলোচনায় যাবার আগে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের নিবন্ধনও স্থগিত করা হয়নি, শুধুমাত্র দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না, তারা দল হিসেবে বৈধ রয়েছে, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যে কোনো সময় এই কার্যক্রম আবার চালু করা হতে পারে। কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার, কোনো দল নির্বাচনে অংশ নিতে পারবে সে বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশনই, কারণ তারাই নির্বাচন পরিচালনা করছে। আমি ফারুক হাসানকে দিয়ে শুরু করতে চাই। এই বিষয়ে গতকাল আপনাদের দলের সাধারণ সম্পাদক রাশেদ খান একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আওয়ামী লীগ ফিরলে দায়ী থাকবেন ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে ফারুক হাসানের মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার উদ্দেশ্যেই সেখানে বড় একটি বহর নিয়ে তিনি জাতিসংঘের উদ্দেশ্যে গিয়েছেন আমেরিকায়। তো যাই হোক, আজকে গণমাধ্যমে আমরাও সেই খবরটি দেখলাম যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। তা আমি মনে করি ওনার এই বক্তব্যের মাধ্যমে অলরেডি আওয়ামী লীগের কার্যক্রম সচল হয়ে গেছে। যখন সরকার প্রধানের মুখ দিয়ে এরকম বক্তব্য বের হয়, তখন তো এটার আর বলার অপেক্ষা রাখে না যে আসলে সরকার আওয়ামী লীগকে রাজনীতির বাইরে, নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছেন না। তারা মূলত চাচ্ছেন আওয়ামী লীগ যে কোনোভাবে, যে কোনো কায়দায় বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসুক। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড দাবি ছিল যে আমি বলছি, যেমন ধরেন আমরা শুরুতে আওয়ামী লীগের প্রশ্নে যেভাবে সোচ্চার ছিলাম আফটার 5 আগস্ট, এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যেকটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের দোসর যারা, ফ্যাসিস্ট যারা, তাদের প্রতি এই রাজনৈতিক দল, দেশের জনগণ, ছাত্র জনতা সবারই কিন্তু একটা প্রচণ্ড রকম ছিল, ক্ষোভ। এবং এই ফ্যাসিবাদী শক্তিটাকে কোনোভাবেই যাতে কেউ আর কোনোভাবে অ্যাকসেপ্ট না করে, গ্রহণ না করে, এরকম একটা জায়গা থেকে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে তারা আওয়ামী লীগকে উৎখাত করছে, বিতাড়িত করছে। কিন্তু 9 আগস্ট সরকার গঠনের পর আওয়ামী লীগের প্রতি সরকারের একটা অজানা কি বলবো এটাকে, মায়া মহব্বত আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে ওই সময় চেয়ারে বসে 2-3 জন অ্যাডভাইজার প্রকাশ্যেই বলেছেন যে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, আওয়ামী লীগের অনেক অবদান আছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। তার আওয়ামী লীগের পক্ষে যেই সরকার, এটা কিন্তু 9 আগস্টের পরপরই প্রমাণিত হয়েছে। তারপরে যে দেখেন, আওয়ামী লীগ যখন তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হলো, এটা কিন্তু সরকার উইলিংলি দিয়েছে বা সরকার তাদের দায়িত্ববোধের জায়গা থেকে দিয়েছে। নো, এটা কয়েকটি রাজনৈতিক দলের চাপের মুখে আন্দোলন সংগ্রাম এক পর্যায়ে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে যখন ঘেরাও করা হলো, আমরাও আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে ছিলাম। তো যাই হোক, অনেক রাজনৈতিক দলেই এই আন্দোলনের সমর্থন জানিয়েছিলেন, পক্ষে ছিলেন। তো সেই জায়গা থেকে সরকার কিন্তু ওয়ান কাইন্ড অফ আপনার অবলিগড হয়ে, কি বলে এটাকে, বাধ্য হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বা তাদের কার্যক্রমে একটা ইন্টারিম ইনজাংশন দিয়েছে। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস যতগুলো কথা বলেছে সবগুলোই সত্য। আওয়ামী লীগ তো বৈধ রাজনৈতিক দল, সরকারের কথা অনুযায়ী, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী। একই সাথে আওয়ামী লীগ আগামীতে নির্বাচন করতে পারবে কি পারবে না, এটা কিছুদিন আগেও ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, এটা আমাদের কোনো বিষয় না।
তো এই যে দেখেন এই ঘটনাগুলো আর আসলে সামগ্রিকভাবে আমরা যদি পর্যালোচনা করে মানে সামারিকে টানি, এই সরকার এই গণঅভ্যুত্থানকে কোনোভাবেই রিপ্রেজেন্ট করে না। ন্যূনতম বিগত আন্দোলন সংগ্রামে এই সরকারের 99% অ্যাডভাইজার বলেন বা এই সরকারের দায়িত্বশীল চেয়ারে যারা আছেন এদের কোনো অবদান নেই, ন্যূনতম অবদান নেই। বরঞ্চ এই সরকারের অধিকাংশ অ্যাডভাইজার এবং দায়িত্বশীল ব্যক্তি বিগত সময়ে ফ্যাসিবাদী শক্তির পৃষ্ঠপোষক ছিলেন এবং তাদের দ্বারা উপকৃত হয়েছে, কিন্তু লাভবান হয়েছে। ফারুক, আমি যদি বলি, আপনি গণ অভ্যুত্থানের পরে এই ছাত্ররাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দিয়েছেন। তিনি বলেছেন তিনি রাজি ছিলেন না, তাদের অনুরোধেই তিনি দায়িত্ব নিয়েছেন। কিন্তু তার উপরে আপনার এই যে বক্তব্য বলছেন যে তারা প্রতিনিধিত্ব করে না, এই অবস্থাটা এখন প্রথমত হচ্ছে এই গণঅভ্যুত্থানটা এমন একটা প্রেক্ষাপটে হয়েছে, তারপরে আমরা 5ই আগস্ট বাংলাদেশের দীর্ঘ ফ্যাসিবাদকে বিতাড়িত করলাম। এই যে এরকম একটা মোমেন্টে ভঙ্গুর একটা রাজনৈতিক অবস্থা, এই অবস্থায় ছাত্ররা আসলে বুঝতে পারে নাই যে কি করা যাবে, কাকে দায়িত্বে আনা দরকার ইত্যাদি ইত্যাদি। ওই সময় নানা রকম ষড়যন্ত্র, নানা রকম জায়গা থেকে, নানান লেয়ার থেকে ধরেন যে একটা ক্ষমতা দখল, এরকম নানা রকম একটা ধরেন যে আপনার সম্ভাবনা ছিল। তো এরকম একটা ভঙ্গুর অবস্থায় আসলে ছাত্ররাও যে বুঝে শুনে সিদ্ধান্তটা নিয়েছে আমি এটা মনে করি না। তারা মনে করেছে যে চয়েসগুলো রয়েছে এই চয়েসগুলোর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বেটার। তো সুতরাং সেই জায়গা থেকে হয়তো তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটি রেফার করেছে বা সেটাকে পিক করেছে। তো আমি মনে করি এটা আসলে আরেকটু গভীরভাবে যদি আমাদের ভাবার সুযোগ হতো, কিংবা রাজনৈতিক যে মহল বা রাজনৈতিক দলের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিলেন তাদের সাথে এই ছাত্র নেতৃবৃন্দরা যদি বসে একটু আলোচনা করার সুযোগ পেতেন বা করতেন, তাহলে বিষয়টা আসলে হয়তো ভিন্ন রকমও হতে পারত। কিন্তু আমরা দেখেছি 5ই আগস্টে ক্যান্টনমেন্টে একটা বৈঠক হয়েছে। এই বৈঠকের পরে ছাত্ররা কিন্তু আর কোনো রাজনৈতিক দলের সাথে সেভাবে মিটিংও করেন নাই, আলোচনাও করেন নাই, কিংবা কিভাবে একটা সরকার গঠন করতে পারি ইত্যাদি ক্লোজ যে একটা ডিসকাশন যেটা করা দরকার ছিল। এমনকি বিপ্লবের পক্ষের শক্তি যারা, যে সকল রাজনৈতিক দল প্রত্যক্ষভাবে বিক্ষোভ বা গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন, অবদান রেখেছেন, তাদের সাথেও খুব একটা কমিউনিকেশন করা হয় নাই। এখানে আমরা যারা আছি প্রত্যেকটি রাজনৈতিক দল এই গণঅভ্যুত্থানে সর্বোচ্চ শক্তি দিয়ে ফাইট করেছে। আমরা সবাই এই গণঅভ্যুত্থান তো একা কোনো ব্যক্তি বা দলের না, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে সরকার গঠনের সময় শুধুমাত্র ওই গুটি কয়েক ওরাই আলোচনা করে এই সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এখানে বাকি যে স্টেকগুলো, বাকি যারা এই বিপ্লবের অংশীদার, তাদের সাথে ন্যূনতম কোনো আলোচনা করা হয় নাই। তো সেই জায়গা থেকে আমরা আমরা বলতে বাধ্য হচ্ছি আর কি, যে তাদের এই চয়েস যে খুব একটা ভালো ছিল বা সঠিক ছিল এটা বলার কোনো সুযোগ নেই। বরঞ্চ আমরা আরেকটু আলোচনা করে সবার সাথে কনসাল্ট করে যদি এই সিদ্ধান্তটা নিতে পারতাম, তাহলে হয়তোবা আজকের এই পরিস্থিতি ভিন্ন কিছু হলেও হতে পারত। ফারুক হাসান, আপনার কাছে আবারও আসবে। এই পর্যায়ে আমি মোহাম্মদ তারেক রহমানের কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে গণমাধ্যমে যে সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে, সেই সাক্ষাৎকারের বিষয়ে আসলে আপনার বক্তব্য কি? তিনি একটি কথা বলেছেন যে আসলে নির্বাচন করতে পারবে কি পারবে না সেটি আসলে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে। আপনার কি মনে হয় নির্বাচন কি আওয়ামী লীগ করতে পারবে? জি, অনেক ধন্যবাদ। গণতন্ত্রের ভিত্তিতে বহুমতের গ্রহণযোগ্যতায় যদি কাউকে অগ্রহণযোগ্য করা হয়, সেটা কি হয় নাকি? আমি বলতে চাচ্ছি যে একটা বাড়িতে 5 ভাই আছে, 5 ভাইয়ের মধ্যে 4 ভাই মিলে সিদ্ধান্ত নিল আরেক ভাই থাকতে পারবে না, তো তারা কি বলবে যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেশিরভাগ মিলে সম্মতি নিয়েছি যে এক ভাই থাকতে পারবে না? এটা কি বের করা যায় নাকি? তো নির্বাচনটা একটা সামাজিক চুক্তি, রাজনৈতিক চুক্তি। যে রাজনৈতিক চুক্তিতে আপনার হলো অনেকগুলো দল মিলে একটা দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না যে সে এই মাঠে খেলতে পারবে না। তো এটা ওই 5 ভাইয়ের মতোই যে একটা কাউকে বাদ দেওয়া যায় না, এটা নৈতিক না। এখানে আমরা মুখে বলছি, জোরে জোরে বলছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ, এবং এখন যেই সুরে বলছি 1 মাস আগে আরও জোরে বলছি, 3 মাস আগে আরও জোরে বলছি, আরও 6 মাস আগে আমরা। জোরটা কমে যাচ্ছে। হ্যাঁ, জোরটা কমে যাচ্ছে কেন? তাই তো জোর কমে যাচ্ছে। স্বৈরাচার, এটা তো কারো গায়ে সিল মারা নাই যে অমুকই পার্মানেন্টলি স্বৈরাচার। আগে আমরা এই 7কে স্বৈরাচার বলতাম, তো এরপরে সেই স্বৈরাচারের তোকমা কে নিল? শেখ হাসিনা নিল, তাই তো? এখন এটা কি শেখ হাসিনার নামে দলিল করে দেওয়া হয়েছে যে সে আজীবন স্বৈরাচার, নতুন করে কেউ স্বৈরাচার হতে পারবে না? এটা তো যে কেউ অর্জন করতে পারে, তাই না? তো আমরা হয়তো বা সেই রকম কিছু ফ্যাসিস্ট আচরণ অর্জন করছি, তাই না? যে কারণে আমরা শেখ হাসিনার চেয়ে বেশি ঘৃণিত হচ্ছি ক্ষেত্র বিশেষে। এই যে হান্নান মাসুদের কথা, হান্নান মাসুদ এক চাঁদাবাজকে, সমন্বয়ককে উদ্ধার করে নিয়ে আসলো, সেই সমন্বয়ক আবার গ্রেপ্তার হলো। এখন হান্নান মাসুদের মুখটা থাকলো কই? তাহলে কি বুঝতে হবে যে হান্নান মাসুদরাই এই চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা করে?
তাহলে যাদের উপর দেশের মানুষ ভরসা করলো তারা হয়ে গেল চাঁদাবাজ। যাদের উপর মানুষ আস্থা রাখলো যে এই যুবকরা দেশ গড়বে, তারা বাড়িতে বাড়িতে গিয়ে মব সৃষ্টি করে গলায় পাড়া দিয়ে টাকা নিচ্ছে। কারো গলায় পাড়া না দিলে কেউ 2 পয়সা দেয় না। তাহলে এই হলো আমাদের প্রতি মানুষের যে ঘৃণা, এই বিষয়গুলো আমরা অনুধাবন করিনি। আমাদের মনের অজান্তে বাংলাদেশে একটা পরিবর্তন হয়ে গেছে। আওয়ামী লীগের একটা অ্যাকসেপ্টেন্সি তৈরি হয়েছে আমাদের মনের অজান্তে। আমরা ক্রাইম করছি। আমাদের যে যুবকদের নিয়ে স্বপ্ন দেখছিল, বলছে না 10 বছর থাক, 5 বছর থাক, বলছে না। এখন মানুষ বলে না কেন? কারণ মানুষ ওই মজাটা পাচ্ছে না, এখন ওই আস্থাটা পাচ্ছে না। মানুষ মানে এই নির্বাচনটা সামনে আসছে, এই পর্যন্ত টিকবে কিনা ওই ভরসাটাও কি মানুষ পায়? ওই ভরসার জায়গাটা আছে যে এরকম হবে কিনা? আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, তাই তো? মাঠ থেকে বলবেন যে তারা আর খেলতে পারবে না। এখন কেউ যদি খেলতে না পারে, মানে একটা লোককে বদ্ধ করে দিয়েছেন, ওই ঘরে কোনো দরজা নাই, জানালা নাই, তাহলে ওই লোকটাকে কি করতে হবে? আসলে বের হতে হলে ঘরটা ভেঙে বের হতে হবে। তাহলে দেশটা একটা ঘর, আপনি যদি এই ঘরটাকে কারোর জন্য যদি স্পেস না রাখেন, তাহলে এই ঘরটাকে সে ভাঙার চেষ্টা করবে বারবার। আপনি এখানে ভাঙতে পারছেন, আমেরিকায় গিয়ে ভাঙছে, লন্ডনে গিয়ে ভাঙছে। তাহলে আমরা তো শুধুমাত্র এই বাংলাদেশ নামে একটা গণ্ডি, একটা কাচের দেয়াল আছে পুরো দেশে, আমাদের বাইরে যেতে হয় না, এরকম তো না। সারা বিশ্ব মিলেই বাংলাদেশ, তাই না? সেখানে যেতে হচ্ছে, সেখানে আমাদের মন্ত্রীরা যাবে, এমপিরা যাবে, গেলে ঢিল মারছে। এই যে রাজনীতি হলো একটা সামাজিক চুক্তি, জনগণের সাথে চুক্তি, দলসমূহের সাথে চুক্তি এবং সম্মতি। সেই সম্মতিতে জনগণ যদি সম্মতি দেয় যে অমুক জয়ী হলো, তখন যারা পরাজিত হয় তারাও মেনে নেয় যে জনগণ আমাকে সম্মতি দেয় না, আমার আরও আপডেট করতে হবে। কিন্তু আপনি জনগণকে ওই সম্মতি দেওয়ার অধিকারই দিলেন না, স্পেস রাখলেন না, তাহলে তো সে ভিন্ন ভিন্ন পথ খুঁজবে। আজকে ডক্টর ইউনূস যেই ঘোষণাটা দিচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, কার্যক্রম স্থগিত ছিল, যে কোনো সময় চালু হতে পারে, সব কিছু স্বাভাবিক হবে, এটা অত্যন্ত বুদ্ধিমান একটা কাজ। কেন বুদ্ধিমান একটা কাজ? যে আওয়ামী লীগকে যদি আপনি নিষিদ্ধ অবস্থায় রাখেন এবং আওয়ামী লীগকে যদি এইটা আদায় করতে হয় যে তারা আর নিষিদ্ধ না, তাহলে সেই দিন অনেক রক্তপাত হবে। ধরেন আওয়ামী লীগ বাংলাদেশে একদম নিষিদ্ধ, তো ওরা যেদিন বাংলাদেশে আবার অ্যাকসেপ্টেড হবে, সেই অ্যাকসেপ্টেড হওয়ার দিনে যারা যারা এই নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়ার সঙ্গে ছিল তাদেরকে তারা হত্যা করবে, এবং হত্যা না করলে তারা আবার বৈধ হবে না। যেভাবে জামাতে ইসলাম নিষিদ্ধ ছিল, জামাতে ইসলামকে এখানে অ্যাকসেপ্টেড হতে অনেক কাঠখড় পোড়াইতে হয়েছে, ওই সেম কাঠখড়টা আওয়ামী লীগকে পোড়াইতে হবে, এবং তার জন্য অনেক রক্ত ঝরবে। এবং আমি বলি, নিষিদ্ধ একটা জনপ্রিয় করার একটা প্রক্রিয়া। কাউকে নিষিদ্ধ করবেন, সে জনপ্রিয় হবে। আজকে জামাতে ইসলাম ছোট্ট একটা দল ছিল, ছোট্ট দল, সেই দল কেন এত হাইপে আসলো? ওই যে তাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে রাখছে প্রত্যেকটা সময়, যে মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের, মুক্তিযুদ্ধ একটা বাংলাদেশের পক্ষের শক্তি আর একটা বিপক্ষের শক্তি পাশাপাশি দাঁড়ায় বিরাট একটা বটগাছ হিসেবে আপনি দাঁড় করাই দিয়েছেন, যে এটা বিশাল কিছু একটা করতে 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 তারা হয়ে গেছে। তো এরকমভাবে আওয়ামী লীগকেও আপনি যদি নিষিদ্ধর মতো বড় করে রাখেন, লেট পিপল ডিসাইড যে তারা কি অবস্থায় থাকবে, তাই না? আপনি দেখেন একটা তার সন্ত্রাসী কার্যক্রম করার জন্য একটা ব্যাকআপ দরকার। সেই ব্যাকআপ নিচ্ছে কই থেকে? আওয়ামী লীগ থেকে। ওই সন্ত্রাসীরা আওয়ামী লীগের পতনের পরে বিপদে আছে, কিন্তু ও যখন থেকে এনসিপিতে আসছে, গণ অধিকারে আসছে, বিএনপিতে আসছে, ও আবার ওই ঘাটটা মোটা করে আবার বুক ফোলায় চলতেছে। তাহলে ওই সন্ত্রাসী, ওর যে রাজনৈতিক পরিচয় ছিল, ওইটা থাকলে ও কোনটা সহায় থাকতো? তাহলে আমরা সন্ত্রাসীদেরকে আমরা ঠিকই গ্রহণ করতেছি, মানে খারাপ মানুষ যারা অপকর্ম করার জন্য রাজনৈতিক দল পাল্টাচ্ছে তাদেরকে আমরা অ্যাকসেপ্টেন্সি দিচ্ছি, কিন্তু একটা দলে অনেক নিরীহ মানুষ আছে, সেই মানুষগুলোর রাজনৈতিক অধিকার আমরা কেড়ে নিচ্ছি। এবং আমরা যে শহীদ মিনারে গেলাম, স্মৃতিসৌধে গেলাম, পুরা ফাঁকা। কেন নাই? স্মৃতিসৌধের কালচার কারা প্র্যাকটিস করে? শহীদ মিনারের কালচার কারা প্র্যাকটিস করে? তারা নাই। তার মানে ওই জনগণের ওই অংশ মনে করতেছে যে এই স্মৃতিসৌধটা এই মুহূর্তে আমাদের স্মৃতিসৌধ না, এই শহীদ মিনারটা এই মুহূর্তে আমাদের স্মৃতিসৌধ না, গেলাম না, তাই না? এই যে যাচ্ছে, তার মানে জনগণের মধ্যে একটা মুখ ফিরিয়ে নেওয়ার, এটা তো কথা ছিল না। গণ অভ্যুত্থান, আমরা বিজয়ী হয়েছি। বিজয়ীরা, সত্যিকারের বিজয়ী যারা, তারা নমনীয় হয়, সত্যিকারের যোদ্ধা, যেরকম যুদ্ধের সময় অনেক বীর দর্পে যুদ্ধ করে, যুদ্ধ শেষ হলে পরাজিত প্রতি আবার দয়াও করে। যে ব্যক্তিটা আহত হয়েছে, আপনার কাছে পরাজিত হয়েছে, তার ট্রিটমেন্ট আপনি দিবেন না, তাকে আপনি সুস্থ হওয়ার অধিকার দিবেন না। তো এই বিষয়গুলো আমরা মানছি না আর কি। আওয়ামী লীগ কি নির্বাচনে, তাহলে কি আগামী নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করবে বলে আপনার মনে হয়? আপনি যদি জনগণের অধিকার, স্বতঃস্ফূর্ত অধিকারের কথা বলেন,
তাহলে আমি বলি তাদের গ্রহণ করা উচিত। জনগণকে ঠকানো হবে তাহলে। জনগণ আপনি নিজে জয়ী হওয়ার জন্য বলছেন যে আমার একটা প্রতিদ্বন্দ্বী কম থাকলে তাকে ডিসকোয়ালিফাই করো, তাই না? এছাড়া তো আর কোনো উদ্দেশ্য নাই। আপনি যদি আওয়ামী লীগের অপরাধের প্রতি ক্ষোভ থাকতো তাহলে শিশির মনির কিভাবে আপনার আইজিপি মামুনের আইনজীবী হয়, তার ল ল্যাব কীভাবে আইজিপি মামুনকে রাজবন্দী হিসেবে মুক্ত করার চেষ্টা করতেছে। সে যদি আপনার কম্পিটিটর হয়, বেসিক্যালি তো সে তো আপনার কম্পিটিটর না, সে তো আপনি রাজনৈতিক কাজে তাকে ব্যবহার করতেছেন, জায়গায় জায়গায় কাজে লাগাচ্ছেন, এখানে এখানে দলে নিচ্ছেন, স্লোগান দেওয়াচ্ছেন, সেই স্লোগানের মাঝখানে জয় বাংলা স্লোগানও দিচ্ছে না। তাহলে আপনি বাস্তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন শুধুমাত্র আপনার রাজনৈতিক পথ পরিষ্কার করার জন্য। তো আপনার পথ পরিষ্কার করা তো জনগণের দায় না, তো জনগণ আপনাকে ভোট নাও দিতে পারে, আপনি 2 নাম্বার হবেন, এই প্রতিযোগিতায় আপনি টিকতে পারবেন না, এই জন্য আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাইবেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাইবেন। এটা অনৈতিক দাবি। ওই 5 ভাইয়ের মতো, যে 5 ভাই মিলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বলতেছে এক ভাই বাসায় আর থাকবে না। আসলে কি বের করে দেওয়া যায়? জি, ফারুক হাসান, আপনি নিশ্চয়ই শুনছিলেন তারেক রহমানের বক্তব্যগুলি। আসলে কি ব্যবহার করা হচ্ছিল, তিনি বেশ কিছু বলছেন, শিশির মনির কথা বলছিলেন যে আওয়ামী লীগকে আসলে কারা ব্যবহার করছে। ধন্যবাদ আপনাকে। দেখুন, তারেক রহমান যে কথাগুলো বলেছে এগুলো আসলে আমি মনে করি 90%ই তার যে পূর্বের ত্যাগ, লড়াই, সংগ্রাম এগুলোর সাথে সাংঘর্ষিক। বিশেষ করে সে 5 ভাইয়ের একটা উদাহরণ দিল যে 5 ভাইয়ের মধ্যে 4 ভাই সিদ্ধান্ত নিলেন আরেক ভাইকে বের করে দিবেন। ওই 5 ভাইয়ের এক্সাম্পল আপনি আওয়ামী লীগ আর বর্তমান যারা বিপ্লবের পক্ষের শক্তি, দেশপ্রেমিক রাজনৈতিক দল, তাদের সাথে আপনি গুলিয়ে ফেলে উদাহরণ হিসেবে টানার চেষ্টা করেন, এটা তো আপনার সেই যে অবদান, যে ত্যাগ, এটার সাথে আমি মনে করি এক প্রকারের প্রতারণা করা হচ্ছে। আসলে দেখেন, আওয়ামী লীগ বিগত 15 বছর কোনো রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে এক্সিস্ট করে নাই। ইটস নট এ পলিটিক্যাল পার্টি। এটা একটা উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন আপনি বলতে পারেন। কারণ একটা পলিটিক্যাল পার্টি যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স, যে ধরনের বৈশিষ্ট্য থাকা দরকার, বিগত 15 বছর আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম কোনো বৈশিষ্ট্য এক্সিস্টিং করে নাই। আওয়ামী লীগ একটা দানবীয় উগ্রবাদী সংগঠন হিসাবে বিগত 15 বছর ছিল, এবং যে সংগঠনটার দায়িত্ব ছিল ভিন্নমত বিরোধী দলকে দমন করো, ভিন্নমতকে হত্যা করো, ক্রস ফায়ার দাও, গুম করো, এই কাজ। এছাড়া জনগণের গণতান্ত্রিক অধিকার আদায় এই 15-16 বছর আওয়ামী লীগ কোনো অবদান রাখে নাই, একবারে স্পষ্ট। তো সেই জায়গা থেকে আজকে যদি আওয়ামী লীগকে আপনি ভাই মনে করে থাকেন, আপনি তারেক রহমান একটা দলের সাধারণ সম্পাদক, তার আপনার দলের যদি আওয়ামী লীগ ভাই হয়ে থাকে, তাহলে আর কিছু বলার নাই। ওই বিষয়ে আমি আর কথা বলতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই, ওয়ান্স এ স্বৈরাচার অলওয়েজ স্বৈরাচার। যে একবার স্বৈরাচার হয়েছে ও কিয়ামত পর্যন্ত স্বৈরাচার। এই যে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ, তার দল, তাকে যে একবার স্বৈরাচার ট্যাগ দেওয়া হলো কবে? 90 সালে। তো এই 2025 সাল, দীর্ঘ প্রায় 35 বছর। এই 35 বছরে কি কেউ একবার বলার চেষ্টা করেছে যে ও তো ফেরেস্তা? কেউ বলে নাই। যখনই বলে তখনই বলে স্বৈরাচারের এরশাদ, বলে কিনা ভাই? তো সুতরাং হাসিনা এবং তার দল স্বৈরাচারের ট্যাগ যেদিন থেকে লেগেছে, কিয়ামত পর্যন্ত এই স্বৈরাচার, ফ্যাসিস্ট, তার ওই নাম থেকে আর কখনো উঠবে না। এটা ওই আপনি বলতে পারেন আপনার ওই নোবেল যে প্রাইজ, ওটার মতো। নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনূস সারা জীবন, মৃত্যুর পরও থাকবে। তো এইরকম স্বৈরাচারের ট্যাগ সারা জীবন থাকবে। ওকে আর বিশ্বাস করা বা ওকে ভালো মনে করা বা ভালো হবে ভবিষ্যতে, এটা আমিও অ্যাটলিস্ট বিশ্বাস করি না। এবার আসেন, তারেক ভাই একটা কথা বলেছে যে জনগণ ডিসাইড করবে। হ্যাঁ, জনগণ ডিসাইড করেছে। তো জনগণ ডিসাইড করেছে 5 আগস্ট যে বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক শক্তি নয়, রাজনৈতিক দল নয়। এই দল, উগ্রবাদী সংগঠনটির রাজনীতি করার আর কোনো এখতিয়ার নেই। এটাকে উৎখাত করতে হবে, বিতাড়িত করতে হবে। তাই জনগণ 5 আগস্ট সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে বিতাড়িত করেছে, উৎখাত করেছে। কিন্তু বদমাশিটা করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, বেইমানিটা করেছে এই সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা। এই যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন, আমি তো মনে করি জনগণের সাথে প্রতারণা করেছেন, এই বিপ্লবের সাথে বেইমানি করেছেন তিনি। আজকে যদি আওয়ামী লীগ ফিরে আসে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কিচ্ছু হবে না। উনি ওই যে বিশেষ বিমানে করে আমেরিকা চলে যাবেন, তার অ্যাডভাইজারদের কিচ্ছু হবে না, স্পেশাল ফ্লাইটে করে চলে যাবেন বিদেশে। ফাঁসির কাজটা কারা উঠবে? এই আমাদের মতো বিপ্লবীরা, আমরা যারা এই আন্দোলনে সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছি, ভূমিকা রেখেছি, লড়াই করেছি, জেলে গেছি, রিমান্ডে গেছি, রক্ত ঝরিয়েছি, আমাদেরকে ফাঁসির কাজটা ঝুলানো হবে, তাদের কিচ্ছু হবে না। তো সুতরাং সেই জায়গা থেকে তাদের এই যে অশুভ চক্রান্ত, ষড়যন্ত্র, এগুলো আমাদের ছাত্র জনতা দেশের জনগণকে থামাতে হবে। হ্যাঁ, এখন বলতে পারেন, আপনি পদ্ধতি নিয়ে ক্রিটিক করতে পারেন যে কায়দায় আওয়ামী লীগকে বেইন করা হয়েছে বা আওয়ামী লীগের কার্যক্রমে
একটা ইন্টারিম ইনজাংশন দেওয়া হয়েছে, ইটস নট ফেয়ার। এটা আপনি বলতে পারেন। আপনি ভিন্ন কোনো কায়দা সরকারকে বাতলিয়ে দিতে পারেন, দেখাই দিতে পারেন যে সরকার চাইলে এইভাবে করতে পারতো। যেমন আমি কি বললাম, আপনার মিন্স রিয়া বলে আইনে একটা শব্দ আছে, মানে অপরাধ করার জি কি বলে ওটাকে, মানে ইচ্ছা, মানসিক আগ্রহ। মানে একটা মানুষের ভিতরে যে মেন্স রিয়া না থাকে তাহলে কিন্তু ওটাকে অপরাধ বলে গণ্য করা হয় না। তো ঠিক এই যে 5ই আগস্ট সরকার দায়িত্ব নেওয়ার পরে আওয়ামী লীগের প্রতি সরকারের আচরণটা কি? যেমন আওয়ামী লীগ যেটা ফ্যাসিস্ট সংগঠন, একটা স্বৈরাচারী সংগঠন, একটা মানে বাংলাদেশ বিরোধী মানে রাজনৈতিক সংগঠন বা শক্তি, এটাকে তো এই সরকারকে ধারণ করতে হবে, ফিল করতে হবে যে আওয়ামী লীগ একটা বাংলাদেশ বিরোধী শক্তি, এটা বাংলাদেশের পক্ষের কোনো শক্তি নয়, জনগণের বিরুদ্ধের শক্তি। কিন্তু এই সরকার 9 তারিখ দায়িত্ব নেওয়ার পর থেকে এই ফিলটা কখনোই করে নাই। সরকার কি ফিল করেছে যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, গণ অধিকার, আমজনতার এদের মতোই বাংলাদেশপন্থী একটা দল, অনেক অবদান আছে, অনেক ত্যাগ আছে, ইত্যাদি ইত্যাদি। কেন সরকার করে নাই? দেখেন, এই যে বললাম, এই সরকারের 99% অ্যাডভাইজার বা দায়িত্বশীল যারা রয়েছেন প্রত্যেকের বিন্দু পরিমাণ কোনো অবদান নেই। মানে এই যে আমরা একটা 36 দিন তথা 15 বছরের লড়াই করেছি, লড়াইটা 36 দিনে ছিল না, এই লড়াইটা ছিল বিগত 15 বছরের একটা সামষ্টিক 36 দিনের মানে চূড়ান্ত বিজয়ের, আমি বলবো এটাকে মানে ছিল আর কি, পোর্টফোলিও। এই লড়াইয়ে এই যে অ্যাডভাইজার যারা আজকে চেয়ারে রয়েছেন, 2-1 ছাড়া বাকিদের ন্যূনতম কোনো অবদান নেই। যে ব্যক্তিটার এই 15-16 বছরেই শরীরে একটা দাগ লাগে নাই, স্বৈরাচার কর্তৃক একটা ধাক্কা খাই নাই, ফ্যাসিবাদ কর্তৃক ধরেন যে একটা ন্যূনতম টোকাও লাগে নাই গায়ে, সে তো ফিল করবে না, এই গণঅভ্যুত্থানকে ধারণ করবে না। সে মনে করবে ওই যে আওয়ামী লীগ যেভাবে তাকে সাপোর্ট দিয়েছে, আওয়ামী লীগের মধু খেয়েছে, সে সেটাই ফিল করে। তার মুখে এখনো ওই আওয়ামী লীগের মধুর মিষ্টি লেগে আছে, এই জন্য সে মুখ হা করলেই আওয়ামী লীগের কথা বের হয়। সে আছে অ্যাডভাইজারের চেয়ারে, সে আছে 1400 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে এই চেয়ারে, কিন্তু তার মুখ দিয়ে বেরোয় আওয়ামী লীগের মধু। তার মানে সে আওয়ামী লীগের মধু বিগত 15 বছর খেয়েছে, সুতরাং তাদের মুখ দিয়ে এরকম শব্দ বেরোবে, এটাই স্বাভাবিক। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগকে আপনি যে কায়দায় যে ফরম্যাটেই মানে নিষিদ্ধ করতে চান, ব্যান করতে চান, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আপোষহীন যে জনগণের রায়, এই রায়কে আপনি অগ্রাহ্য করতে পারবেন না। মানে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে যে আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টি নয়, কোনো রাজনৈতিক শক্তি নয়, এটাকে উগ্রবাদী, সন্ত্রাসবাদী, বাংলাদেশ বিরোধী রাজনৈতিক শক্তি। সুতরাং এই শক্তিটার জনগণের সাথে আর কোনো কানেকশন নেই, একবারে স্পষ্ট। জি, এ পর্যায়ে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান এবং আম জনতার দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমান। আমি এই পর্যায়ে তারেক রহমানকে দিয়ে শুরু করতে চাই। আসলে আওয়ামী লীগের পুনর্বাসনের পেছনে আসলে কারা কাজ করছে? আমরা শুনছি যে দেশি বিদেশি বিভিন্ন মহল এর পেছনে কাজ করছে, আপনিও বলছিলেন যে দেশে আসলে তাদেরকে কারা ব্যবহার করছে, একটু বলবেন পরিষ্কার করে আসলে যে কারা তাদেরকে পুনর্বাসনের জন্য কাজ করছে? আওয়ামী লীগের সাথে আমাদের বিদ্যমান রাজনৈতিক দল যারা আছে তাদের সাথে পরকীয়া সম্পর্ক চলছে। পরকীয়া? হ্যাঁ, পরকীয়া। মানে বাহিরে বাহিরে নিষিদ্ধ চাই, ভিতরে ভিতরে বুকে জড়ায় ধরে। ঠিক আছে, আমি ফারুক ভাইরেই বলতেছি, আপনাদের সাথে এই যে মাই টিভির আফ্রিদির কি সম্পর্ক? আচ্ছা, হ্যাঁ, কি সম্পর্ক যে জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যানার বানিয়ে সেই ব্যানারে বক্তব্য দিচ্ছে নুরুল হক নূর, মাই টিভি নিয়ে আফ্রিদি নিয়ে বক্তব্য দিচ্ছে। কি কেন এত আপন হলো কেন? এই গণ অভ্যুত্থান বিরোধী যে সকল অনলাইন অ্যাক্টিভিস্ট যারা কাজ করেছে, ব্লগার কাজ করেছে, তৌহিদ আফ্রিদি তাদের মধ্যে একজন। তাই যদি হয় তাহলে তৌহিদ আফ্রিদি ভিডিও কল দিয়ে আরেকজনকে দেখায় এই যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নুরুল হক নূর, দেখো বাংলাদেশে সে বিশেষ কিছু হবে, সে আমার সাথে আছে। এত দহরম মহরম কেন? আবার বলতেছে যে বহিষ্কার চাই, অস্বীকার করবে। শ্রমিক লীগ থেকে তাদের যুব অধিকারে দলে লোক নিছে না, সিলেটে
আওয়ামী লীগ থেকে তাদের দলের দায়িত্ব নিছে না। তো আবার এরকম আছে যে আরেকজন আওয়ামী লীগ নেতা, সে হলো লীগ থেকে গণ অধিকারে গেছে, গণ অধিকারেও পোষায়নি, সেখান থেকে আবার গেছে এনসিপিতে। ঠিক আছে, এখন বিএনপি থেকে বলতেছে যে আওয়ামী লীগের লোকরা আসতে পারবে, আর জামাত তো বলেই দিছে যে ফ্যাসিস্ট বলো না, এরা আমাদেরই ভাই। তো এই যে এত ভিতরে ভিতরে প্রেম, হ্যাঁ, কিসের জন্য এই প্রেম? শুধু মানে বিএনপির অবস্থান সবাই তো আওয়ামী লীগকে গ্রহণ করছে, কে গ্রহণ করে নাই? কে গ্রহণ করে নাই আওয়ামী লীগকে? আওয়ামী লীগ এক পরিবারে 4 ভাই, এক ভাই জামাত করে, এক ভাই বিএনপি করে, এক ভাই আওয়ামী লীগ করে। আপনি কি করবেন? ওই ভাইরে যে আওয়ামী লীগ করে গ্রেপ্তার করতে পারবেন? গ্রেপ্তার করতে পারছে? 40,000-এর উপরে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করছে। 44,000 40,000, 30,000-এর 37,000-এর মতো ছাইরাই দিচ্ছে নাকি? ছাড়লো কেন? যদি ছাড়ে তাহলে তারা অপরাধ করেনি, তাহলে অপরাধ না করলে গ্রেপ্তার করছে কেন? এই যে একটা মানুষ পুলিশের গুলিতে নিহত হয়েছে, আপনি সেই যে যার গুলিতে নিহত হলো তার নামটা বাদ দিয়ে দুনিয়ার সবার নাম দিয়ে দিয়েছেন কেন? চাঁদপুরের একজন নিহত হয়েছে, পটুয়াখালীর একজনের নাম দিয়ে দিয়েছেন, পঞ্চগড়ের একজন নাম দিয়ে দিয়েছেন। চিনতেন ওই লোকরে যার নাম দিয়েছেন? চেনে যে কেমনে আসছে এই নামটা? তাহলে এই গণ অভ্যুত্থানের সৌন্দর্যটা নষ্ট করছে কারা? যারা এই মামলা বাণিজ্য করছে, মানুষকে কষ্ট দিছে না, পেরেশানি দিছে না? মামলা বাণিজ্য কারা করছে? কোন দল? মামলা বাণিজ্য আপনার দল করছে, আমার দল করছে, বিএনপি করছে, জামাত করছে, এনসিপি করছে, আমরাই গণ অভ্যুত্থানের মালিক যারা তারা করছে। এটা বলেন যে কারা মামলা হচ্ছে, তার মানে আপনি নিজে এটা সাথে জড়িত না? আমি মামলা দেইনি কারণ আপনি নিজে বললেন এখনই। আমি বলতেছি আমরা সবাই যারা গণ অভ্যুত্থানে ছিলাম তারাই মামলা বাণিজ্য করছি। আইজিপিও আজকে এই কথা বলেছেন যে মামলা বাণিজ্য এখনো চলছে না এখনো? তাহলে আপনি দেখেন, এটা তো বুঝতে পারেন বললেন, তারা বললেন যে সবাই করছে। আমার ওই সাহসটা আছে। এই যে মামলা বাণিজ্য, আমি তো আমাকে স্কিপ করিনি, ঠিক আছে? 100% এর মধ্যে সবাই আপনি পার্সেন্টেজ বলেন, কে যোগাযোগ করতেছে না, মানে কোন দল কত পারসেন্ট মামলা বাণিজ্যের সাথে জড়িত? আমি আপনাকেই বলতেছি, এক আওয়ামী লীগ আপনার সাথে নিয়মিত যোগাযোগ করে, সে আমাকে বলছে ফারুক ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক। মাশাআল্লাহ, তাই একটা নামটা বলেন। আওয়ামী লীগের লোক বলছে, ঠিক আছে? হ্যাঁ, আমি ফারুক হাসান তো বলতেছি, ওপেন চ্যালেঞ্জ। কোন আওয়ামী লীগের লিডার যদি বলতে পারে ফারুক হাসানের সাথে আমাদের যোগাযোগ হয়, আমি ওপেন। আমি তো এখনই তো ওই আফ্রিদির নাম দিলাম আপনাকে, আপনি অস্বীকার করেন। আপনি তো আমার নাম বললেন ভাই, আমার সাথে বলে যোগাযোগ, আপনার সাথেও যোগাযোগ হয়, নাম বলেন। আমি তো ওপেন চ্যালেঞ্জ, অন ক্যামেরা কেউ যদি বলতে, যেটুকু দিলাম, অফকোর্স, না আমি ওপেন, সেইটুকুর উত্তর দেন আপনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি ফারুক হাসানের সাথে সেইটুকুই বলেন। মাই টিভির সাথে আপনাদের সম্পর্ক কি? আমি এটা বলবো, এটা আমি লিখে রাখছি। আপনি এখনই বললেন যে আওয়ামী লীগের এক নেতা আপনাকে বলছে আমার সাথে যোগাযোগ আছে, হ্যাঁ অভিযোগ। আমি অন ক্যামেরা বলছি, আমি ফারুক হাসান বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি এটা আওয়ামী লীগের লিডার ফেসবুকে পোস্ট করে দেব নি, এরপরে রেকর্ডিং করে রেখে আমি দিয়ে দেব। বলতে পারে যে আমার সাথে যোগাযোগ আছে, যোগাযোগ, আপনি আবার সাবধান হয়ে যান না, আমি রাজনীতি ছেড়ে দেব, ওপেন। ঠিক আছে, আমার কোনো দুর্বলতা নাই ভাই, আমি ফেয়ার। তাহলে আপনার দল থেকে করছে কেন? আরে ভাই, সেটা আমি বক্তব্য দিব, তো আপনি বলেন, অসুবিধা নাই। আমি তারেক রহমানের কাছে আসতেছি, আপনার বক্তব্য শুনতে চাই। জি, দেখেন, আমাদের এই গণ অভ্যুত্থানে আমরা অনেক রাগ নিয়ে, অনেক জিদ নিয়ে, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে এই আন্দোলন সংগ্রামে আসছি। রিমান্ডের পরে রিমান্ড শিকার হয়েছি। গণ অভ্যুত্থানের শেষ দিনটাতেও আমার নামে 10 দিনের রিমান্ড ছিল, ঠিক আছে? টিভি সেন্টার মামলায় 1 নাম্বার আসামি আমি মেট্রো, হ্যাঁ, তারপরে 1 নম্বর আসামি, হ্যাঁ, মেট্রো রেলের 5 নাম্বার আসামি, সেতু ভবনের 3 নাম্বার আসামি, যাত্রাবাড়ির 4 নাম্বার না কয় নাম্বার আসামি। এই এতগুলো মামলার গুরুত্বপূর্ণ আসামি আমি, ঠিক আছে? সরকার কারাবন্দীদের নিয়ে একটা মিটিং করলো, আলোচনা করলো, সংবাদ সম্মেলন করলো, প্রোগ্রাম করলো। এই প্রোগ্রামে কারাবন্দীরা উপস্থিত নাই, এখানে আমলারা বক্তব্য দেয়, বিভিন্ন নেতারা এসে বক্তব্য দেয়, আমাদেরকে দাওয়াতও দেয়নি, ঠিক আছে? তাহলে আমি যে রাষ্ট্র গঠনে পরামর্শ দেব, অবদান দেব, আমি যে এটাকে ভালোবাসবো, এটা যে ভুল পথে যাচ্ছে এটা সঠিক পথে নিয়ে আসতে হবে, এটা আমার সুযোগ কোথায়? সুযোগ কোথায় আমার তো এখানে স্পেস নাই। আমি যে ভালো চাইবো, ভালো চাই, এই কথাটা তো বলবো কিভাবে, কার কাছে বলবো? আমাদের এই গণ অভ্যুত্থানে আমরা যারা গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার ছিলাম, সেই স্টেক হোল্ডারদেরকে স্টেক হোল্ডার থাকতে দিতে চাইছে। গতকালকে একটা গণমাধ্যমের টক শোতে এনসিপির এক নেতা বলতেছে আমার দলের এক নেতা, ঠিক আছে? তাই আমি বললাম আমার দলের এক নেতা, আমি এই গণ অভ্যুত্থানের রিমান্ড কষ্ট করলাম, আমার পিঠে এখন একটা গুলি আছে, আমি কি শার্ট খুলে দেখাবো?
তোমার সামনে তোমার ফোনটা আছে, তুমি এনসিপির একটা বড় নেতা, তুমি একটু দেখাও তো তুমি এই আন্দোলনে কোথায় ছিলে, একটা ছবি দেখাও। তো বলতেছে আমি কি ছবি নিয়ে আসছি এখানে? ওর ফোনে, ওর স্মার্টফোনে ওর আন্দোলনের ছবি নাই, ওর ফেসবুকে তো আছে, দেখাতে পারে না। আমাদের এই গণ অভ্যুত্থানে, এই যে গণ অভ্যুত্থানের মোডটা চেঞ্জ হয়ে গেছে, চুরি হয়ে গেছে। এই গণ অভ্যুত্থানের সন্তানেরা বা গণ অভ্যুত্থানের নাম করে লুটপাট করতেছে, চুরি করতেছে, মানুষকে কষ্ট দিচ্ছে, ত্রাণ চুরি করছে, নিয়োগ বাণিজ্য করছে। তাহলে আমি এই জুলাইয়ের নামটা গৌরবের সাথে বলবো কিভাবে? জুলাই গণ অভ্যুত্থানে আমার যে পিঠে গুলি আছে, আমি শার্টটা খুলে দেখাবো আমিও এই গণ অভ্যুত্থানের সন্তান। এখন এই সন্তানরা চুরি করতেছে, আমি তো এটাতে নিজেকে এই একই লাইনে দেখাতে মজা পাইতেছি না। আমার বিষয়টা বোঝেন। আমরা তো জুলাইয়ের স্পিডটাকে ধারণ করব, আমি তো এই স্পিডটাকে মর্যাদাবান মনে করতেছি না, আমার তো মজা লাগতেছে না, তাই না? ওইখানে বিভিন্ন মিটিং ডাকে সরকার, সেইখানে মিটিং ডাকে, যারা মিটিংয়ে যায় তার মধ্যে 2-1টা গণ অভ্যুত্থানের দল, বাকিগুলো যারা গণ অভ্যুত্থানের নামগন্ধ ছিল না, যারা গণ অভ্যুত্থানে আরও ছিল তাদেরকে ডাকেও না। তাহলে আমি এটাকে সম্মান করব কিভাবে? এই যে রেজনা ম্যাডামকে না হলেও 10 বার বিভিন্ন গণ অভ্যুত্থানের আগে প্রোগ্রামে ডাকছি, ম্যাডাম এই আইসিটি মামলা, এই যে ডিজিটাল সিকিউরিটি আইন, এই বিষয় ওই বিষয় এগুলোতে আসেন, ধর্ষণের শিকার আসেন। কোনো দিন বলে নাই, এই কিছু বললে বলছে অসুস্থ, আসবো না, ঠিক আছে, অজুহাত দেখায় শেষ। ওনার স্বামী যে গুম হয়েছিল, উনি একটা জিডি পর্যন্ত করে নাই শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, ঠিক আছে। এই হলো তাদের গণ অভ্যুত্থানের স্পিরিটের অবস্থা। সে উপদেষ্টা হয়ে গেছে, তাই না? উপদেষ্টা হয়ে গেছে। তা ফরিদা ম্যাডাম আমাদের গণ অভ্যুত্থানের কী অবদান আছে, বাংলাদেশের লড়াই সংগ্রামে এই কী অবদান আছে, তাই না? ফরহাদ মাজারকে তো আমরা লড়াইয়ের জন্য চিনি না। তো ফরহাদ মাজারের যশোরের একটা ঘটনায় কেলেঙ্কারি আছে, সেই ঘটনার জন্য আমরা চিনি, উনি তো লড়াইয়ের কারণে বিখ্যাত না। তাহলে ওনার বউকে গিয়ে বানায় দিছে, তাই না? তারপরে ফারুকী সাহেব তাকে উপদেষ্টা বানাই দিছে। তো এই যে বানাইলো, এখন এগুলো কারা বানাইলো? কি বানাইছে কে? এই আসিফ নাহিদরা বানাইছে, ওদের রেকর্ডিংটা শুনেন নাই? আমরা তাহলে চুপ্পুকে রেখে ডক্টর ইউনূস স্যারকে প্রধান উপদেষ্টা করে সরকার বানাই ফেলি। এটা আসিফ নাহিদদের বক্তব্য, রেকর্ডিং আছে। ওই যে আওয়ামী লীগের একটা টিভি মালিক আছে, কি নাম যেন, সেখানে গিয়ে তারা ওই সবাই মিলে মিটিং করতেছে, ঠিক আছে। তাহলে অবস্থা বোঝেন। ওরা সিদ্ধান্ত নিচ্ছে চুপ্পুকে রাখে ওরা সব কাঠামো করবে, ওদের সিদ্ধান্ত এটা। যখন চুপ্পুর বিরুদ্ধে আন্দোলন করছে আমাকে থ্রেট করছে, 10 মিনিটের মধ্যে চুপ্পুর বাসভবনের সামনে না শুনলে আমাকে সেনাবাহিনী গুলি করবে, আমাকে থ্রেট করছে, আমাকে। আর বাইরে এসে চুপ্পুর বিরুদ্ধে বড় বড় বক্তব্য দেবে, চুপ্পুর সাথে ঘর সংসার করতেছে, আর আমাদেরকে বলবে আমরা চুপ্পুকে চাই, আমরা চুপ্পুকে এখানে সরাই না। চুপ্পুকে তারা রাখার সিদ্ধান্ত নিয়েছে, তাদের নীতিগত সিদ্ধান্ত। ওই সার্জিস, ওই হাসনাত, ওরা হান্নান মাসুদ, ওরা গিয়ে চুপ্পুর বাসভবনের সামনে গিয়ে সবাইকে আন্দোলন থেকে বলছে আপনারা চলে যান এখান থেকে, আন্দোলন নাই এখানে, আমাদের আন্দোলন নষ্ট করে দিছে। তো এইগুলো হলো সামগ্রিক একটা অবস্থা। আমরা যে জুলাই স্পিডটাকে আমাদেরকে বারবার বলছে ধারণ করেন, ঠিক আছে। আওয়ামী লীগের সময় আমরা আওয়ামী লীগ নামের একটা শক্তির বিরুদ্ধে লড়াই করছি, লাঠি নিয়ে দাঁড়াইছি, আওয়ামী লীগ দাঁড়াইছে, দুইজনে যুদ্ধ করছি, মানুষ বাহাবা দিছে, হাততালি দিছে, তারেক ভাই অনেক সাহসী, ঠিক আছে। এখন আওয়ামী লীগ নাই, এখন আমার সামনে এনসিপি হয়ে গেছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের সেই নতুন আওয়ামী লীগের বিরুদ্ধে বললে আমাকে বলতেছে আমি দালাল। তা আমি চুরি করলাম না, আমি চাঁদাবাজি করলাম না, আমি কারণে মামলা দিলাম না, ঠিক আছে, আমি একজন জেল খাটা মানুষ, আমি এনসিপির একটু সমালোচনা করলে আমি হয়ে গেলাম দালাল। আওয়ামী লীগ, আপনি বলছেন এনসিপি আওয়ামী লীগ হয়ে গেছে। তাই হয়েছে না? আওয়ামী লীগের যে ক্যারেক্টার, তার কোন ক্যারেক্টারটা তারা গ্রহণ করে নাই? মামলা বাণিজ্যের ক্যারেক্টার গ্রহণ করছে, চাঁদাবাজির ক্যারেক্টার গ্রহণ করছে, কোনটা তারা গ্রহণ করে নাই, তাই না? আমি তো এটাই বলতেছি। দেখেন এই যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস, তাদের দাদারা এখন বংশীয় মানুষ হয়ে গেছে। বংশীয় বলতে আমরা কাদেরকে বোঝাই? যাদের অনেক টাকা পয়সা আছে, এরকম, তাই না? বংশীয়। অথচ সেই মানুষটা ট্রেনে ঝুলে যেত, এখন বংশীয় নেতা হয়ে গেছে। যে তাদের বাপ দাদার অনেক আছে, 50টা গাড়ি সে নিতেই পারে, 100টা গাড়িটা নিতেই পারে সে, কিন্তু এই গাড়িগুলো যাদের কাছ থেকে নিছে তাদের গলায় পাড়া দিয়ে নিছে না, তাদেরকে একটা কষ্ট দিয়ে নিছে না, তাই না? একটা কৃত্রিম, আমি আপনাকে বলতেছি, দুধের ফেনা যে ওঠে, এই ফেনা কি আজীবন উঠেই থাকে নাকি আবার নেমে যায়? নেমে যায়। তো মানুষ যে গাছে উঠেই থাকে, থাকার জন্য ওঠে নাকি আবার নামার জন্য ওঠে? তো এই এনসিপি নামের যে দুধের ফেনা, এটা যে উঠছিল, এটা নেমে গেছে অলরেডি, ঠিক আছে। জুলাই স্পিড, এই স্পিড যেরকম ফুলে উঠছিল, এই স্পিডটা নেমে গেছে, এই স্পিডের দাম নাই এখন, এটা এখন বাতিল মাল,
এটা বিশ্বাস করতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে জনগণের একটা নির্বাচন দরকার। জনগণ সামাজিক চুক্তি, রাজনৈতিক চুক্তির মাধ্যমে তাদের সরকার নির্বাচিত করবে। সেই প্রতিদ্বন্দ্বিতায় সকল রাজনৈতিক স্টেক হোল্ডারকে আমি চাই, আমরা চাই। এবং সেটা যদি না হয় সামাজিক চুক্তির মাধ্যমে, রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে কাউকে যদি পরাজিত না করা হয়, তাহলে সে বলবে আমি পরাজিত না, আমি জয়ী, তোমরা জোর করে জয়ী হয়ে আসো। জি, তারেক রহমান, আপনার কাছে আবার আসবে পর্যায়ে আমি ফারুক হাসানের কাছে আসতে চাই। রাজনৈতিকভাবে পরাজয়ের কথা বলছিলেন তারেক রহমান, আরেকটি বলছিলেন যে যেটি আপনার সঙ্গে তার কিছু দ্বিমত ছিল সে বিষয়ে কথা বলছিলেন, আপনি বলছেন যে আপনি উত্তর দেবেন। দেখুন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের যে লড়াই, এই লড়াই তো আওয়ামী লীগ অলরেডি পরাজিত। মানে আওয়ামী লীগ অলরেডি রাজনৈতিকভাবে ডেড। জনগণ আওয়ামী লীগকে পরাজিত শুধু করে নাই, বিতাড়িতও করছে। এই যে দীর্ঘ 15 বছরের জার্নি, আমি তো বললাম যে দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টি ছিল না, এটা একটা উগ্রবাদী সন্ত্রাসবাদী সংগঠন ছিল, যারা জনগণের বিরুদ্ধে কাজ করেছে, জনগণকে গুম করেছে, ভিন্নমতকে দমন করেছে, জনগণের বুকে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে। সুতরাং এই যে এতগুলো বৈশিষ্ট্য, চরিত্র, এরপরেও যদি আপনি আওয়ামী লীগকে একটা পলিটিক্যাল পার্টি হিসাবে বারবার দেখানোর চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে ওই আওয়ামী লীগের সাথে প্রীতি অন্য কারণে আপনার আছে, যে এখনো আওয়ামী লীগের প্রতি এতটা দয়া মায়া নিয়ে। আওয়ামী লীগ থেকে গণ অধিকারে, এটা একটু ব্যাখ্যাটা দেন, একটু বলেন। আমি বলছি যে আওয়ামী লীগের প্রতি এতটা মায়া মহব্বত নিয়ে মানে আপনার ভিতরে রয়েছে, যে আপনি এখনো আওয়ামী লীগীয় রাজনৈতিক দল হিসেবে বারবার ফোকাস করার চেষ্টা করছেন। আওয়ামী লীগ অলরেডি বিতাড়িত, পরাজিত, সেটা 5ই আগস্টে রায় হয়ে গেছে যে জনগণ আওয়ামী লীগকে পরাজিত করছে। কারণ আপনি 5ই আগস্টের পর আবার আওয়ামী লীগকে অ্যালাইভ করার চেষ্টা করছেন, আবার জীবিত করার চেষ্টা করছেন, আবার প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন। তার মানে আপনি জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করছেন, আপনি জনগণের বিরুদ্ধে যাচ্ছেন। জনগণকে আপনাকে বলেছে যে আমরা আওয়ামী লীগকে পরাজিত করি নাই, আমরা আওয়ামী লীগকে চাই, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনি কোন এখন বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ ধরেন যে নানান দল ঢোকার চেষ্টা করছে, কথাটা ট্রু। আবার এটাও বলার চেষ্টা করতে হবে আমাদের, আওয়ামী লীগের যারা ভালো, সে যেটা বলার চেষ্টা করলো, আমি মনে করি আওয়ামী লীগের ভালো কেউ আছে বলে আমি মনে করি না। কারণ যারা ভালো তারা আওয়ামী লীগ করতে পারে না। মানে আওয়ামী লীগ এমন একটা মেশিন, এই মেশিনে কেউ একবার প্রবেশ করলে মানে ভালো থাকার কোনো সুযোগ নেই। যেমন আওয়ামী লীগে একদিক দিয়ে ভালো মানুষ ঢুকবে, তার দলেও আছে ভাই, কে আছে, অনেকে আছে যারা আওয়ামী লীগের লেসপেন্সার ছিল। শেষ করতে হবে তো। আওয়ামী লীগের যদি 2-1 জন গণ অধিকারে ঢোকার চেষ্টা করে, আমরা যাচাই বাছাই করে যখনই তথ্য পাই আমরা আউট করে দিই। ইভেন এটা বিএনপিতে আরো বেশি ঢোকার চেষ্টা করে। বিএনপি যখন দেখে জামাতও এরকম 2-1টা ঢোকার চেষ্টা করছে, জামাতও বহিষ্কার করছে। সুতরাং এটা তো আমাদের ক্লিয়ার। আপনারা কি বহিষ্কার করেছেন? অবশ্যই, যখনই আমরা প্রমাণ পাই। আপনি প্রমাণ সহ আমাদের ওই দলের দপ্তরে বলে যে এই লোকটা আপনাকেই বলছে, আপনি তো এখন এই দলের মালিক। ঠিক আছে, আমাকে তো অভিযোগ দেওয়ার, আপনি এখন সভাপতি, আমি দলের সভাপতি, আমাদের দলের নির্দিষ্ট সিস্টেম আছে, ফর্মুলা আছে। আপনি দপ্তরে একটা চিঠি দেন আনুষ্ঠানিকভাবে। আমি বলছি আপনারা এটা নিলেন না, আপনি তো এইভাবে মানে ওই ভার্চুয়াল কি বলে ভার্বালি আমাকে বললে তো আমি আপনার কথা করব না। আপনি লিখিতভাবে মানে করেন, আমি অসুবিধা নেই তো। আমি তো বলছি যে আপনাকে আমি অ্যাকশন নিব। আচ্ছা, ওই তৌহিদ আফ্রিদির বিষয়ে একটা বক্তব্য। এটা তৌহিদ আফ্রিদির যে ভিডিওটা, যে ছেলেটার নামটাকে আমি জানি না, ও নিজেই বক্তব্য দিছে যে তাকে বাধ্য করে এরকম একটা মিথ্যা ওই জবানবন্দি নিয়ে মিডিয়া ছাড়া হয়েছে। সুতরাং এসব আপনাদের মতো লোক যারা আছে, আমরা বাধ্য করে, হ্যাঁ অবশ্যই বাধ্য করে তাকে এরকম ভিডিও বানাইছেন। পরে তো আপনাদের পক্ষে বক্তব্য দিছে ভিপি নুরুল হক নূর, যে একটা হোটেলের কথা বলা হলো যে তৌহিদ আফ্রিদির সাথে দেখা হয়েছে, নূর নিজে ক্লিয়ার করেছে তার ফেসবুক পোস্টে যে ওখানে একটা তার মিটিং ছিল, একটা প্রোগ্রাম ছিল, অন্যান্য দলের নেতারাও ছিলেন, তারাও গিয়েছিল, বের হওয়ার সময় ওখানে দেখা হয়েছে। হতে পারে এটা বিভিন্ন দলের নেতাদের সাথে অনেকেরই দেখা হয়। সুতরাং এটা মানে যে ওই আওয়ামী লীগে আমরা শেল্টার দিচ্ছি, তৌহিদ আফ্রিদির ছেলে বিষয়টা এমন না। তার শেল্টার দেওয়ার মতো সক্ষমতা আমাদের নেই। শেল্টার দিচ্ছেন আপনি যারা রাজনীতি করছেন তারা। এই যে আপনি বললেন না মামলাবাজি করছে রাজনৈতিক দলগুলো, কিন্তু আপনাকে যখন প্রশ্ন করলাম যে কোন দল কত % মামলাবাজির সাথে জড়িত, তখন কিন্তু আপনি চুপসে গেলেন, বললেন দলের লোকেরা করেছে। হ্যাঁ, দেখান আপনি একটা প্রমাণ, দেখান না। আচ্ছা ভাই, মুখ দিয়ে তো অনেক কিছু বলা যায়। মামলাবাজির যদি তালিকা করি, 1 নম্বরে থাকবে বিএনপি, নাম্বার 1-এ থাকবে। কিন্তু আপনি এটা বলেন না, আমরা কোনো নাম্বারে নাই, কারণ আমরা ফেরেশতা বলি না,
তবে আমরা মামলাবাজির সাথে জড়িত না। এই যে আপনি যে মিথ্যা তথ্য দেন, এই আপনি বললেন আমার সাথে আওয়ামী লীগের নেতাদের যোগাযোগ আছে, এই যে অন ক্যামেরা বলছেন। আর আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে যখন বললাম, বললেন না আপনার দপ্তরে যোগাযোগ করতে, Yes. আমি ওইভাবে ওই দপ্তরে দিয়ে দেব, অবশ্যই নো প্রবলেম, আমি অন ক্যামেরা একবার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কিন্তু আপনি আওয়ামী লীগ নেতাকে নিউজ বিষয়ে আপনি দিলেন না। আপনি ডকুমেন্টস সহ আমাদের দপ্তরে আপনি মাই টিভিতে জমা দেন। কত % শেয়ার আছে আপনাদের? আমাদের কোনো অবৈধ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা কোনো শেয়ার নাই, আর আমরা তাদের সাথে যাই না। এটা গেলে হয়তো আপনাদের দল যাই বা আপনারা এগুলো যোগ সাজস করেন, বিদায় এই তথ্যগুলো মানে হয়তো পেয়ে থাকেন আপনি। এই যে বললেন আওয়ামী লীগের সাথে আমার যোগাযোগ, এটা কেমনে জানছেন? নিশ্চয়ই আওয়ামী লীগের সাথে আপনার যোগাযোগ আছে, হ্যাঁ। সে আপনাকে বলছে। তার মানে আমার থেকে তো আপনি আরো বেশি কেন অপরাধী। যোগাযোগ করবে না? আওয়ামী লীগের অনেক নেতা আমাদের বুঝছেন সাথে বিষয়টা? যোগাযোগ এই করে। যে দেখেন, তার মানে আওয়ামী কেন লীগকে যোগাযোগ করবে না? কারা দেখেন এলাইভ করতে চায়, আওয়ামী লীগ এটা তো নামে clear। একটা রাজনৈতিক দলের নেতা তো যাই হোক, এই কর্মীরা শুধু আমি কথা বলতে চাই না, তারিক ভাই। বাংলাদেশে exist করে, হ্যাঁ। তারা বিভিন্ন দলের সাথে যোগাযোগ করবে, এটাই স্বাভাবিক, তাই না? আপনার সাথে গোয়েন্দার সাথে যোগাযোগ করবে না? সব গোয়েন্দারা তো ধরনের সবাই যোগাযোগ করবে। রাষ্ট্রের কর্মচারী, এটা তো করবে অবশ্যই। হ্যাঁ, করবে। সবাই ওর তথ্য না এই দরকার আছে। সমাজের যারা স্টেক আওয়ামী হোল্ডার লীগের আছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা অংশে, এক জিনিস। তারা যোগাযোগ করবে না? না, আওয়ামী লীগকে আমি আর এই দেশের তারা স্টেক যোগাযোগ মনে করি করবে না। না? এটা আপনি করতে আপনারা পারেন। যে জাতীয় পার্টিকে ঘৃণা করেন, সেই জাতীয় পার্টির সাথে এই নির্বাচনের আগে বসছেন না? আরে ভাই, বসছেন নির্বাচনের না? আগে অবশ্যই বসছি আমরা। বসে তাকে বলছেন না পাক পবিত্র নির্দোষ? না আমরা বলে ভিডিও আছে, তো দেখান। আছে। আমরা তারপরে বলেছি এই যে নির্বাচনে, দেখেন, শুনেন, আজকে একটা আমরা কথা বলেছি বলেন। আগামী নির্বাচনে আচ্ছা, যান। আপনারা জাতীয় পার্টির উপর হামলা করছিলেন না জাতীয় পার্টি আপনাদের উপর হামলা করছিল? এটা মিডিয়াতে আসছে, এটা আপনি নিজে দেখে নিয়েন। বলেন। এই ইস্যুতে আমি আর কথা বলতে চাই না। না, এটা তো ভিডিওতে আসছে, তো সব ফাঁস হয়েছে তো সবই। যাই হোক, এখন আমি ওনাদের আইনজীবী নূরে এরশাদ সিদ্দিকী বলতেছে যারা ওনাদের উপর হামলা করছে মামলাটা তাদের বিরুদ্ধে না, বুঝছেন? কাদের বিরুদ্ধে মামলা? মানে যারা হামলা করছে তাদের বিরুদ্ধে না, পুলিশের বিরুদ্ধে না, সেনাবাহিনীর বিরুদ্ধে না, তাদের বিরুদ্ধে মামলা, যারা হামলা করেনি। তারপরে বলছে আপনি প্রেসক্রাইব হয়ে কথা না বলে এই বিষয়টি আসলে জানতে চাই যে আসলে সেই ঘটনার কি হলো, যে হামলা আমি একবার ক্লিয়ার করে বলি। প্রথম হামলাটা চালিয়েছে আমাদের উপরে জাতীয় পার্টি বিকালে। আমাদের বিকালে বিকালে প্রোগ্রাম ছিল আমাদের। আরে ভাই, আপনি কথা জানেন? বলেন কথা। আপনি যে দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য রাজনীতি করছেন ওই দল করেন, আমজনতার দল করেন কেন? একটু বলেন না। এটা ভিনিশ করে দিয়ে বলেন যে ভাই আমি বিএনপি রাজনীতি করি, বিএনপি দল করি বা জামাত করি। আমি আপনার ভুল ধরতেছি, আপনি আমার ভুল কেন? আমার ভুল আপনি ধরতে পারবেন না, আমি ভুল করি না। আপনি ভুল করেন না। এই যে আপনি মিথ্যা একটা কথা বললেন যে জাতীয় পার্টি হামলা করে নাই, আপনি জানেন কিছু? না জেনে কেন মিথ্যা কথা বলেন? জাতীয় পার্টি হামলা করছে। শেষ করে আগে তথ্যটা ঠিক শুনুন। আছে, সেটারই একটা ভিডিও দেখেন আপনি। কর্মসূচি ছিল বিকেল 4টায়। আওয়ামী লীগ এবং তার দোসর যারা জাতীয় পার্টির 14 দল তাদের নিষিদ্ধের বিষয়। তো আমরা যথারীতি আমাদের প্রত্যেকটা কার্যক্রম আমাদের নাইটেঙ্গেল মোড় দিয়ে ঘুরে, মানে ওই কালভা কি বলে পল্টন টু নাইটেঙ্গেল মোড় রোডে করি। তো ওই রোডের শেষ মাথায় জাতীয় পার্টির কার্যালয়। আমরা এর আগে সকল কর্মসূচি ওই রোডেই করি আমরা নিয়মিত। তো আমরা যথারীতি ওই দিন ওই আমাদের কর্মসূচি পালন করার উদ্দেশ্যে পল্টন থেকে শুরু করে আমরা নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার আমরা পল্টনমুখী হই। তো যখনই জাতীয় পার্টির কার্যালয় বরাবর আমরা আমাদের মিছিলটা আসে, ঠিক তখনই পিছন থেকে জাতীয় পার্টির লোকজন আমাদের মিছিলে প্রথমে অ্যাটাকটা করে, ইটপাটকেল নিক্ষেপ। এটা বড় পরিসরে ছিল না, ছোট পরিসরে। জাতীয় পার্টির অফিসটা মেইন রোডে না, এটা তো ভিতরে। নিক্ষেপ করার পরে এটা তো ভিতরে। আরে ভাই, আপনারা জাতীয় পার্টির অফিসের সামনে গেছেন কেন? আমরা কেন যাবো ওদিকে? তাহলে হামলা হলো কিভাবে? ওখান থেকে এসে ওরা হামলা করছে। জাতীয় পার্টি কি আলরাজি কমপ্লেক্স থেকে গিয়ে গণ অধিকার পরিষদে হামলা করছে? আপনি বিএনপি করেন বা জামাত করেন বা অন্য দল করেন, আপনি আমজনতা দল করিয়েন না, কারণ আপনি বলেন একটু। আপনার পূর্ণ কথা আমজনতা না, আপনি তো মিথ্যা কথা বলতেছেন। আপনার এই যে ভিডিও সবই আছে, তো আপনি একটা ভিডিও নিয়ে আসছেন কেন? এই যে ভিডিও বিষয়টা হচ্ছে জাতীয় পার্টি হামলা করার পরে তখনই কিন্তু আমরা বিক্ষুব্ধ হলাম যে আরে এরা আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের দোসর হয়ে আমাদের মতো একটা উদীয়মান এই বিপ্লবের সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া দলকে তারা পিছন থেকে অ্যাটাক করে। তখনই কিন্তু আমরা পাল্টা একটা কর্মসূচি দিই, কখন? সন্ধ্যা 8টায় বা রাত 8টায়। ওই রাত 8টায় ওখানে গিয়ে আমাদের র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ওখানে কিন্তু অ্যাটাকটা করে। তার মানে আমাদের কিন্তু দুবার অ্যাটাক হয়েছে। প্রথমটা হয়েছে জাতীয় পার্টির সাথে সংঘর্ষটা, এটা ছোট পরিসরে। আপনাদের কাছে কোনো ভিডিও আছে? সবই আছে, একটা দেখান, নিউজ ফুটেজ সবই আছে। তো আমি একটা দেখালাম, সার্চ করে দেখে আপনি এরকম একটা দেখান। তো সেই জায়গা থেকে তারপরেই কিন্তু আমাদের ধরেন যে ভয়াবহ যে আক্রমণ, সেটা আপনারা এই বিষয়ে আমি একটু বলতে চাই। 8টায়, হ্যাঁ, এরপরে কিন্তু ধরেন যে এটার ভয়াবহতা আপনারা দেখছেন। তো বিষয়টা হচ্ছে সেই জায়গায় এখন আমি তার সাথে এসব টপিক নিয়ে আমি আলোচনা করতে চাই না, কারণ সে তার দলের কোনো রিপ্রেজেন্টেটিভ এখানে না, সে তার মনে করেন যে একটু অন্য একটা জায়গা থেকে সে রিপ্রেজেন্ট করে। এখন শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি প্রথমে কনস্পিরেসি নিয়ে একটা প্রশ্ন করেছিলেন, এটা দিয়ে শেষ করব খুব সংক্ষেপে। যে কনস্পিরেসি নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে, আগামী নির্বাচন আসলে হবে কিনা বা হলে আদৌ কবে হবে ইত্যাদি ইত্যাদি। এই যে দেখেন, প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা রোডম্যাপ দিয়েছেন, কিন্তু এই যে ফেব্রুয়ারিতে ইলেকশনটা হবে তার বিষয়ে জনগণ কনফিডেন্ট না, পলিটিক্যাল পার্টিগুলো কোনো কনফিডেন্স পাচ্ছে না। এই যে নানামুখী একটা তৎপরতা, একই সাথে আবার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আরেক
ধরেন যে আমাদের একটা আশঙ্কা তৈরি হয়েছে, পার্বত্য অঞ্চলে ইতিমধ্যে একটা অরাজকতা তৈরির চেষ্টা চলছে, পায়তারা চলছে, আমাদের সেন্ট মার্টিন নিয়ে নানামুখী তৎপরতা, যে এই যে সামগ্রিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে অনেকগুলি বলতে বিষয় নিয়ে চাচ্ছি যে আসলে আসলে এখন এই মুহূর্তে নির্বাচনটা নিয়ে বড় ধরনের একটা আশঙ্কা রয়েছে, বড় ধরনের। ফারুক হাসান, আপনাকে ধন্যবাদ। আমি এবার মোহাম্মদ তারেক রহমানের কাছে আসতে চাই। জি, অনেক ধন্যবাদ। শেষ প্রথমত নুরুল হক নূর এবং তার সহযোদ্ধাদের উপরে পুলিশ, সেনাবাহিনী সহ সামগ্রিকভাবে যেই দমন পীড়ন চলেছে, আমি এটা নিন্দা জানাই। এই ধরনের আচরণ নিন্দা জানাবেন, ঘৃণ্য আপনি তো আচরণ। নিজে জড়িত, ঠিক আছে? নিজে জাতীয় পার্টিতে ফোন দিয়ে বলছেন না না, এটা আপনার কথাই তো মানে ঠিক আছে, প্রমাণিত হয়। আপনি কথা বলছেন, আমি কথা বলি, আপনি আবার ফ্লোর নিয়ে বলেন। শেষ আর না, সময় সে দেওয়ার নিজে জন্য- জড়িত, ফ্লোর নিয়ে। of course। ঠিক আছে, হ্যাঁ। তো আমরা জাতীয় আমি পার্টির প্রত্যেকটা নেতার সাথে হ্যাঁ, দরম মরম আছে, তো আমরা জানি তো। আমি ওই জাতীয় পার্টির বিরুদ্ধে যে মামলাটা করতে গেছে, ওই ভিডিওটা আমার সামনে আসছে। ওইখানে গণ অধিকারের যে আইনজীবী, তাকে পুলিশ জিজ্ঞাসা করছে এই মামলাটা কার বিরুদ্ধে। তো বলতেছে এই মামলাটা সেনাবাহিনী এবং পুলিশের বিরুদ্ধে না, এই মামলা কার বিরুদ্ধে? জাতীয় পার্টির বিরুদ্ধে। এবং সেইখানে আন্দালিব রহমান পার্থর সংগঠনের ছাত্র শাখার একজনের নামেও মামলা দিছে। বুঝতে পেরেছেন? মানে মামলাটা আন্দালিব রহমান পার্থকে এখানে মামলা করতে আসতে, কিন্তু মামলা ঢুকাই দিছে নাম একটা। ঠিক আছে, ওরা আবার সংবাদ সম্মেলনও করছে। এই সামগ্রিক প্রেক্ষিতে আমি খুঁজতেছিলাম যে ঘটনা কি। জাতীয় পার্টির যে অফিস রুমটা, এটা মেইন রোড থেকে আরেকটা গলির ভিতরে, সেখান থেকে কমপক্ষে মানে 150 গজ দূরে। তাহলে তারা 150 গজ কত দূরত্ব ভাই? 150 গজ দূরে, 150 গজ 150 গজ তো দূরে, একটা বিল্ডিং হ্যাঁ। করেই, একটা বিল্ডিং জাস্ট 150 গজ দূরে। সে বলছে 150 গজ, 100 গজ মানে 300 ফিট, আর 150 গজ মানে তাহলে হলো আপনি ওই ঢাকা শহরের 450 ব্যাপারটা একটু ফিট। দেখেন আগে, ঢাকা শহর চিনেন ঠিক ভাই। আছে, আপনি ঢাকা তো শহর চিনেন তারা না? মিছিল নিয়ে যাচ্ছিল, বলছে নাইটিঙ্গেল মোড়ে। এই বিষয়টার মানে আন্তর্জাতিকভাবে তদন্ত হওয়া উচিত, দেশীয় তদন্তে কাম Of course, হচ্ছে না। of course, এটা আপনি ঠিক একটা আছে, আবেদন করেন। তারা একটা কথা এটা আমরা বলছে চাই। যে জাতীয় পার্টি তাদের উপরে হামলা করছে। অনেক ক্যামেরা ফুটেজ ছিল, তাদের কাছে যদি এই আলামত থাকতো, জাতীয় পার্টি যে পরিমাণ দুর্বল এবং নিরামিষ একটা দল, যেই পার্টি গণ অধিকার পরিষদের উপর হামলা করতে তাদের কাছে চলে আসবে, এইটা একটা পাগলও বিশ্বাস করবে না। ওরা যে পরিমাণ এই মুহূর্তে নিরীহ, তার মানে তার বক্তব্য ঠিক ক্লিয়ার, আছে? মানে জাতীয় এবং পার্টিকে তারা ওরা চায়, এই আর জাতীয় পরিমাণে, পার্টিকে কারা চায়? ভারত চায়। এই পরিমাণে সুতরাং ভারতের সাথে তাদের যেটা কানেকশন আছে, শুনেন, বুঝছেন এবার? ওরা যে মানে পরিমাণ পুরোপুরি দুর্বল রয়ের এখন- প্রেসক্রিপশনে গড়ে না, ওঠেন। আপনি 100% আপনি জাতীয় পার্টিকে 100% আপনার জাতীয় আমজনতার পার্টির দল উপরে রয়ের হামলা প্রেসক্রিপশনে করেন। গড়ে ওঠা। শুনেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি, শুনেন, আপনার এই বক্তব্যের মধ্যে শুনেন। প্রমাণিত যে ভাই, আমজনতার দল রয়ের প্রেসক্রিপশনে এগুলো ভারতীয় বলেন না, আপনার 100% নিজের রেকর্ডিং না, আপনি করা নিজে আছে, বলছেন। আপনার দলের এই যে বলতেছি, সভাপতি ইসরায়েলের এজেন্ট, আপনার নিজের রেকর্ডিং আছে, এটা আপনার কথাই তো এখনই আপনার প্রমাণিত রেকর্ডিং হলো ভাই। আছে। শুনেন, আপনার আপনার কথাই তো রেকর্ডিং প্রমাণিত আছে, হলো। সেটা না, আমাকে আমার অংশটা বলতে সুযোগ দেন। না, সুযোগ তো দিচ্ছি, আপনি হ্যাঁ, বলেন। আপনার সময় আমি বলি নাই। সেই মিছিল নিয়ে তারা জাতীয় পার্টির অফিসের কাছে গেছে, তারা বলতেছে জাতীয় পার্টি আগে হামলা করছে। আমার একটা প্রশ্ন, যে জাতীয় পার্টির অফিস পর্যন্ত তারা গেছে, এই জিনিসটা তারা স্বীকার করুক। আমি বলছি তো, তাদের শক্তি আছে, তাদেরকে কে গ্রেপ্তার করবে নাকি? তাদের অনেক শক্তি। নুরুল হক নূরকে গ্রেপ্তার করবে, ইয়ে করবে, এটা তাদেরকে তারা বলুক যে হ্যাঁ আমরা জাতীয় পার্টিটা মারছি, ঠিক আছে? তা না বলে জাতীয় পার্টি আমাদের মারছে, জাতীয় পার্টি নুরুল হক নূরদের উপর মারছে, নুরুল হক নূরদের আত্মহত্যা করা উচিত। যে এইরকম একটা এটা তো মানে আপনি বাতিল দল, একটা ভুল স্টেটমেন্ট দিচ্ছেন। এইরকম একটা বাতিল দল যারা মারছে, কোন ঠাসা হয়ে মারছে আছে, তা কেউ তারা বলে না। গণ অধিকারের উপর হামলা করছে, এইটা তাদের রাজনীতি করা উচিত না। যে জাতীয় পার্টির মার খাইছে, শুনেন, এটা তো একটা লজ্জার বিষয়। আপনার তো এই ঠিক আছে, স্টেটমেন্টগুলোই ভুল। এটা একটা আমরা চরম কখনো লজ্জার বলি বিষয়। নাই এবং জাতীয় পার্টি এই মারছে মামলার আমাদের। বিষয়টা আমি খালি এত আপনার ভুলটা পরিমাণ ধরাই দিই। তাদের সম্মান নষ্ট করছে, পিছন থেকে তারা যদি attack- এটা অনুধাবন না করে যে জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা দিতে গেছে যারা একটা আরে ভাই, নিরামিষ ওরা দল, কাপুরুষের নিরীহ মতো দল, পিছন তারা থেকে নাকি attack তাদের করছে, উপর এটা মাইন্ড হামলা করে না। করছে। ঠিক আছে, এখানে নিজের ভুল স্টেটমেন্ট দিচ্ছে। শুধু এখন না, মানে জাতীয় পার্টির অফিসে আমি নিজেও হামলা করছি এক সময়। ঠিক আছে, হামলা কেন করছি তা ওই সময় নুরুল হক নূরের সংগঠনের ছেলেরা ওই বিপ্লবী পরিষদ নামে একটা গ্রুপ খুলছে, সেই গ্রুপ থেকে জাতীয় পার্টির অফিসে হামলার উদ্যোগ নিয়েছে। তা সেইখানে জিয়া ভাই সহ আরও কয়েকজন হামলার শিকার হয়েছে। তাদেরকে উদ্ধার করতে গিয়ে তাদের সাথে আমিও মারামারিতে জড়াইছি। ঠিক আছে, আমি মারামারিতে জড়াইছি এবং সেইটা ভায়োলেন্সের রূপ নিচ্ছে। আমি ফিল করি এটা আমার ঠিক হয় নাই, আমি এটা ফিল করি, আমার এই ফিলিংস আছে। ধানমন্ডি 32-এর ওইখানে যে ভায়োলেন্স হয়েছে, ওই ভায়োলেন্সে আমিও ছিলাম। আমি এটা ফিল করি আমার থাকা ঠিক হয়নি। আমি আমার প্রত্যেকটা রাজনৈতিক পথ চলায় আমি কি কি ভুল করছি এবং কি কি সঠিক করছি, আমি আমার ওই সৎ সাহস রাখি যে আমি এটা স্বীকার করি, এটা আমি স্বীকার করি। কারণ আপনার আওয়ামী লীগের সাথে একটা এখন হইতে দরম পারে। মরম হইছে না? না হইতে আওয়ামী লীগের বিরুদ্ধে যেগুলো করছেন, বলতেছেন, এখন তার তো দেখেন আওয়ামী লীগের সাথে অলরেডি দরম মরম। বাংলাদেশের এবং দেখেন কার সাথে যে কার দহরম হ্যাঁ, মরম, এটা আমি কিন্তু আসলে বাংলাদেশের কথার মাধ্যমে যদি প্রমাণিত। বাংলাদেশের সঙ্গে না অধিকাংশ আপনাদের- এখন মানুষ সে কয়েকদিন পরে এটাও বলতে পারে যে আমি 5ই আগস্টের আগে যে আন্দোলন করছি এটা ভুল ছিল।
সিরিয়াসলি আপনি বলতে পারেন, সে বলবে ঠিক নিশ্চিত আছে, থাকেন। হ্যাঁ। সে যখনই আমি বলছে যে আমার এটা যখন ভুল ছিল, আমার সে যদি 5 আগস্ট আমার আমাদের যদি বলবে এটা এরকম ভুল ছিল। মনে হয় যে আন্দোলনকারীরা জুলুমবাজ হয়েছে, তাহলে তো আমি বলবোই যে আমার এই আন্দোলনে যাওয়া ঠিক হয়নি, তা তাই না? নিজে ছিলেন, তারা তো নিজে তো জুলুম করে। আন্দোলনকারী যদি এরকম দেখি এই যে আন্দোলন কি আন্দোলনে এককতার আন্দোলন স্টেক হোল্ডার ছিল? কেউ মানুষের উপর নিপীড়ন করতেছে, আমি তো বলবোই যে এদের সাথে সঙ্গ দেওয়া আমার ঠিক হয় নাই। তা আপনি খালি সমালোচনা করেন কেন বলবো জামাতের না? আর এনসিপির, আর বাকি কারো সমালোচনা কেন? করেন। অথচ মামলাবাজি যারা করে নাম্বার 1-এ, তার বিষয়ে কোনো কথা বলে না। আপনি বলছেন যে যাই হোক, দেখেন এই হচ্ছে অবস্থা। শুনেন ভাই, আপনারা নিরপেক্ষ জায়গা থেকে শুনেন, কথা বলেন। আপনারা বিরাট বড় দল, কিন্তু জাতীয় পার্টির কাছে মাইর খান, এটা হলো আমরা একটা কখনো মায়ের বাস্তবতা। খাই এটা বলি না, এটা আপনার একটা ঠিক মানে আছে, কি, একটা আহম্মকমূলক কথা। এর জন্য তো মামলা করছেন কেন তাহলে? অফকোর্স মামলা করছেন কেন? জাতীয় পার্টি কাপুরুষের মতো পিছন থেকে অ্যাটাক করে। বলেন, মামলা পিছন করছেন থেকে কেন? অ্যাটাক কারা করে? কাপুরুষ। তা আপনারা পাল্টা অ্যাটাক করেননি? পাল্টা অ্যাটাক আমরা তো ওই যে পুলিশ প্রশাসন, আমরা তাদের প্রতি মানে আমরা আইন আপনারা নিজের হাতে- তখন চুপ না, ছিলেন আমরা নাকি? নিজের হাতে আইন তুলে নিব না তো। আমরা আইনের প্রতি ওনারা শ্রদ্ধাশীল। আইন তুলে নেননি, ওনারা হলো ফুল নিয়ে গেছিল জাতীয় পার্টির কাছে। আমরা ফুল নিয়ে যাবো কেন? ঠিক আমরা আছে, নিষিদ্ধ চাই, নিয়মতান্ত্রিক ফুল নিয়ে পন্থায়। গেছে এবং আন্দোলন জাতীয় পার্টি সংগ্রাম- তাদেরকে মারছে এবং তারা আচ্ছা। মার খেয়ে এসে কান্নাকাটি করতেছে, ইউনূস স্যারের কাছে আমাদেরকে মারলো কেন? শুনেন, ঠিক আছে? আচ্ছা, আমরা এই আলোচনা হয়তো নিয়মতান্ত্রিক চলতে থাকবে, রাজনৈতিক আমাকে দল। শেষ না, শেষ করি। করতে হবে। আমরা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা নিয়ম মানি, জি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা নিয়ম মাফিক সরকারের কাছে আহ্বান জানাই। আমরা- এখন শুনেন, সরকারের জাতীয় কাছে পার্টি- আহ্বান শেষ জানাতে জাতীয় পার্টির অফিসে হামলা করতে গিয়ে মার খেয়ে নো, আসছে। আমরা কোনো হামলা করতে যাই নাই, বরং জাতীয় পার্টি আমাদের পিছনে অ্যাটাক করছে। আমাকে শেষ করতে হচ্ছে, আমি তখন শেষ পাল্টা আমরা এটা তাহলে বিরুদ্ধে চেষ্টা করছি। জাতীয় পার্টি আপনাকে অ্যাটাক করার সক্ষমতা রাখে, এর মানেই আপনার চেয়ে জাতীয় পার্টির রাজনীতি প্রাসঙ্গিক। না, এটা তো আপনাদের কারণেই। আপনি দুর্বল হয়ে আপনার গেছেন। কারণে, আপনাদের মতো আমি যারা শেষ আপনারা করছি, দুর্বল, আপনাদের আওয়ামী লীগ, দুজনকেই মিলে আপনারা অনেক- জাতীয় পার্টিকে রাখতেছেন। আমি শেষ দুর্বল করছি, হয়ে গেছে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।